আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। কক্সবাজারের মহেশখালী উপজেলায় নির্মিতব্য দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের চ্যানেল চালু হতে যাচ্ছে। ইন্দোনেশিয়া থেকে আসা ভেনাস ট্রায়াম্ফ জাহাজ প্রথমবারের মতো এই চ্যানেল অতিক্রম করে গভীর সমুদ্র বন্দর এলাকায় মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত জেটিতে প্রবেশ করে। এর আগে চ্যানেল দিয়ে নিরাপদে জাহাজ প্রবেশ করানোর সব ধরনের প্রস্তুতি নেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 2026 সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালুর সময়সীমা নির্ধারিত আছে। দেশের সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে 1200 মেগাওয়াট মাতারবাড়ি সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে সরকার। পরীক্ষামূলকভাবে উন্নত চ্যানেলের মাধ্যমে মাতারবাড়ি জেটিতে সরাসরি প্রথম মালবাহী মাদার ভেসেল নোঙর করা বাংলাদেশের জন্য একটি বিশেষ মাইলফলক। মাদার ভেসেলটি এই গভীর সমুদ্র বন্দরের প্রথম পরীক্ষামূলক মাদার ভেসেল এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইলফলক। And I hope this port will be developed and will be the big port for the Bangladesh in the future. নাটোরে ডক্টর এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বনপাড়ায় সমাবেশ মানববন্ধন করা হয়েছে। দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে সমাবেশে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ সংশ্লিষ্টরা। এ সময় নর্থ বেঙ্গল সুগার মিলের ইক্ষু ফার্ম সংলগ্ন এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুরোধ জানান তারা। কান্ডারি হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। গতকাল সন্ধ্যায় শরীয়তপুরের চরভাগা নতুন বাজারে পদ্মার শাখা নদীর উপর নির্মিত সেতু উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, উন্নয়নের ধারাবাহিকতায় আগামী 2 বছরে শরীয়তপুর জেলার রাস্তাঘাটের উন্নয়ন কাজ শেষ করা হবে। জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা শিকদার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফায় 1800-রও বেশি রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাঞ্চলে স্থানান্তর করা হলো। নিবন্ধন শেষ করে সকাল 9টায় পর চট্টগ্রামের বোট ক্লাব ঘাট থেকে নৌবাহিনীর 5টি জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হয় ভাষাঞ্চলে। স্বেচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গাদের ভাষাঞ্চলে নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি মঙ্গলবার দুপুরে ভাষাঞ্চরে পৌঁছালে তাদের স্বাগত জানাতে ভাষাঞ্চরে রঙিন ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়। এ সময় রোহিঙ্গাদের সেখানে স্বাগত জানান নৌবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই দলে 427টি রোহিঙ্গা পরিবারের 1804 জন নারী, পুরুষ ও শিশু রয়েছে। গেল সোমবার রাতে 2 দফায় 30টি বাসে রোহিঙ্গাদের ভাষাঞ্চরে নেয়ার উদ্দেশ্যে চট্টগ্রামে আনা হয়। পতেঙ্গার BAF শাইন কলেজ মাঠে তাদের থাকার ব্যবস্থা করা হয়। ছিলাম বেশি যত্ন করে বাংলাদেশের সরকারের ধন্যবাদ। নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ সরকার আমাদের জন্য অনেক সুবিধা দিয়েছে। আর এখন যখন বাসিঙ্গা চরত যাই তো ফাঁকা করা আছে তো আরো সুন্দর করে তাকি বাজুন। স্বেচ্ছায় যেতে আগ্রহীদের পর্যায়ক্রমে ভাষাঞ্চরে আনা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা আশা করছি যে এই গ্রুপ যাওয়ার পরে আমাদেরকে হয়তো অতি শীঘ্রই আরো কয়েকটা গ্রুপ পাঠাতে হবে। তো সেই জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমাদের পক্ষ থেকে, নৌবাহিনীর পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি ইনশাল্লাহ সম্পন্ন হয়েছে। এর আগে গত 4 ডিসেম্বর প্রথম দলে 1642 রোহিঙ্গাকে ভাষাঞ্চরে নেওয়া হয়। ভাষাঞ্চরে 120টি গুচ্ছ গ্রামের অবকাঠামোতে 1 লাখেরও বেশি মানুষের বসবাসের ব্যবস্থা আছে। দীপ্তচন্দ্র পাল, RTV। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। খুলনা বিভাগ, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, বরিশাল সহ বেশ কিছু জেলার উপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় এসব এলাকাগুলোতে বেশি শীত অনুভূত হচ্ছে।
আজ ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা এবং শ্রীমঙ্গলে 7.3 ডিগ্রি সেলসিয়াস। এতে জেলাগুলোতে বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। পঞ্চগড়ে দিন দিন তাপমাত্রা কমতে থাকায় গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে দরিদ্র মানুষ। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়। কুড়িগ্রামে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এছাড়া ঘন কুয়াশায় টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় নষ্ট হচ্ছে ফসল সহ ধানের বীজতলা। হাত পা কালি যাচ্ছে, ঠান্ডা হয়েছে, কাজ কাম কিছুই নেই, মোড়ে মালাতে বাড়েও ফিরে যায়। আমরা তো ঠিক মতো গাড়ি চালাতে পারি না, ইনকাম করতে পারি না। 6 কিলো জায়গা মনে করো সাইকেল দিয়ে যাওয়া লাগে, হাত পা আমার খুব অবশ হয়ে যায়। গরু বাছুর ছাগল বাড়া এগুলারও বেশি সমস্যা। দর্শক, এরই মধ্যে রোহিঙ্গারা ভাসানচরে পৌঁছেছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। রোহিঙ্গাদের জন্য সরকারি ব্যবস্থাপনা প্রায় 3000 কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যে 120টি আশ্রয়ন প্রকল্প গড়ে তোলা হয়েছে, যা আধুনিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এতে স্বাস্থ্যসেবা, খাদ্য এবং রোহিঙ্গাদের সুনাগরিক সুবিধা পাওয়ার জন্য যেসব সুযোগ সুবিধা দরকার তার সবই রয়েছে বাসানচরে। আমার সাথে কথা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেনের সাথে। তিনি আমাকে বলেছেন যে বাসানচরে আগত রোহিঙ্গারা দুপুর 1টার সময় এসে পৌঁছানোর পরে তাদেরকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপরে বাসানচরের ওয়্যার হাউসে রোহিঙ্গাদেরকে একসাথ করে নৌবাহিনীর পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়, কিভাবে তারা রোহিঙ্গারা কিভাবে বাসানচর থাকবেন এবং কি কি নিয়ম মেনে চলবেন। এই দিক নির্দেশনাগুলো দেওয়ার পরেই তাদেরকে তাদের জন্য নির্ধারিত তৈরি করা বাসস্থান স্ব পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। এ যাত্রায় 1804 জন রোহিঙ্গাদের এসে পৌঁছেছেন। প্রায় 728টি পরিবার রয়েছে এই রোহিঙ্গাদের মধ্যে। এই 728টি পরিবারের জন্য পরিবারের জন্য নির্ধারিত বাসস্থান তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং নৌবাহিনীর কর্মকর্তাদের সাথে আমার আলাপ হয়েছে যে পর্যায়ক্রমে যারা বাসানচর যেতে ইচ্ছুক তাদেরকে পরবর্তী ধাপগুলোতে বাসানচর আনা হবে। দর্শক, এতক্ষণ হাতিয়া থেকে জানাচ্ছিলেন ইসমাইল হোসেন কিরণ। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রী ধর্ষণের চেষ্টা মামলায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাসের হেলপার রশিদ আহমদ। দুপুরে রশিদকে সুনামগঞ্জ জুডিশিয়াল আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিব নূরের কাছে তিনি জবানবন্দি দেন। এর আগে সোমবার ভোরে ছাতকের গোবিন্দগঞ্জ থেকে হেলপার রশিদকে গ্রেপ্তার করে পিবিআই। এই ঘটনায় বাস চালক সহ 2 আসামি এখনও পলাতক। শনিবার সন্ধ্যায় সিলেট থেকে একটি যাত্রীবাহী বাসে করে দিরাই আসার পথে ওই বাসের চালক, হেলপার ও কন্ডাক্টর এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রী আত্মরক্ষায় চলন্ত বাস থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে আহত হয়। পরে ছাত্রীর বাবা দিরাই থানায় 3 জনকে আসামি করে মামলা দায়ের করেন। জামালপুর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাঙচুর এবং ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে 3য় দিনের মতো কর্মবিরতি পালন করছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ। 3 দফা দাবিতে গত রোববার থেকে তারা এ কর্মবিরতি পালন করছে। দাবি মানা না হলে কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন তারা। অন্যদিকে কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছে রোগী ও স্বজনরা। এদিকে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর স্বজনদের মারপিট এবং মামলা দায়েরের প্রতিবাদে সমাবেশ এবং 2 ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয়রা। দুপুরে জামালপুরবাসীর ব্যানারে তারা এ কর্মসূচি পালন করে। গত 25 ডিসেম্বর জামালপুর জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনরা জরুরি বিভাগে হামলা, ভাঙচুর এবং চিকিৎসকদের মারপিট করে। পরে ইন্টার্ন ডাক্তাররাও রোগীর স্বজনদের মারধর করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর থেকেই 3 দফা দাবিতে কর্মবিরতি শুরু করে চিকিৎসকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপসারণের দাবিতে কালো পতাকা প্রদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে সিনেট ভবনের সামনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ মানববন্ধনে কালো পতাকা প্রদর্শন করেন। এই সময় শিক্ষকরা বলেন, মন্ত্রণালয়ের আদেশ না মানা পর্যন্ত আন্দোলন চলবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ স্থগিত, রেজিস্ট্রারকে অব্যাহতি, আর্থিক ক্ষতি করায় টাকা ফেরত এবং উপ
উপাচার্য সহ 5 শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৈফিয়ত তলব করে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। যদিও এখনও সেই আদেশ বাস্তবায়ন করেনি প্রশাসন। দশ বছর বয়সে বাবার সঙ্গে ময়মনসিংহ জেলার গফরগাঁও রেল স্টেশনে গিয়ে হারিয়ে যান কিশোরগঞ্জের 3য় শ্রেণীর পড়ুয়া গোলাম মোস্তফা। ট্রেনে উঠে চলে যান পাবনার ঈশ্বরদীতে। সেখানে সিরাজ উদ্দিন নামের এক রিকশা গ্যারেজের মালিকের সঙ্গে কেটে যায় 45 বছর। 55 বছর পর 25 ডিসেম্বর জন্মস্থানে পা রাখেন গোলাম মোস্তফা। নিজ বাড়িতে আসার খবরে আত্মীয় স্বজন সহ এলাকাবাসীরা তাকে দেখতে ভিড় করেন। কিশোরগঞ্জ প্রতিনিধি আনম তানভীর হায়দারের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার দগদগা গ্রামের আজিমউদ্দিনের ছেলে মোহাম্মদ গোলাম মোস্তফা। জন্ম 1955 সালে। সিনেমাকেও হার মানিয়ে দীর্ঘ 55 বছর পর নিজ ভিটা দগদগা গ্রামে গোলাম মোস্তফা। বাবা মা কেউই বেঁচে নেই, তবু ছোট ভাই সহ তার পরিবারের বাকি সবাইকে পেয়ে খুশি তিনি। খুবই ভালো লাগছে, খুবই। 10 বছর বয়সে বাবার সঙ্গে বেরিয়ে হারিয়ে যান গোলাম মোস্তফা। সেখানে এক রিকশার গ্যারেজের মালিক তাকে লালন পালন করেন। পাবনার ঈশ্বরদীতে শৈশব কাটিয়ে বিয়ে করেন তিনি। শুরু করেন নতুন সংসার। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে স্ত্রী সন্তানের কাছে বলেন তার হারিয়ে যাওয়ার গল্প। 4 মাস আগে আমার কাছে বললো যে আমার ঠিকানা বলবো। আমি বললাম যে আমার কাছে বলো। আমার কাছে না বলে 2 ছেলের কাছে বললো। তার ঠিকানা অনুযায়ী গুগল ম্যাপে সার্চ দিয়ে দগদগা গ্রামে আমি ঢুকে পড়ি। সাইফুল মেডিকেল হল, ওনার মাধ্যমে আর কি গ্রামের ঠিকানা, আমার পিতার জন্মস্থান, বাসস্থান আমি খুঁজে পাই। গোলাম মোস্তফাকে পেয়ে খুশি তার আত্মীয় স্বজন ও সহপাঠীরা। তাকে দেখতে ভিড় করেন স্থানীয় লোকেরা। আমরা খেলার সাথে আছি, এখন এত বছর পরে উনি আবার দেশে ঘুরিয়ে আইছে, এতে আমরা খুবই আনন্দিত। 55 বছর পর হঠাৎ করে একদিন আমাদের কাছে একটা নিউজ আসলো যে আমাদের কাকা নাকি এখনো জীবিত আছে, উনি পাবনা আছে ঈশ্বরদী। কয়েক মাস আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শরীরের বিভিন্ন অক্ষমতা তৈরি হয় গোলাম মোস্তফার। এখন ঠিকমতো কথাও বলতে পারেন না তিনি। খুবই ভালো হয়েছে, ভালো হবে। দীপ্তচন্দ্র পাল, RTV। রাতের আধারে বনের হিংস্র শেয়াল আসছে লোকালয়ে। নাম ধরে ডাকলে পাশে এসে দাঁড়িয়ে যাচ্ছে। ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, তারই প্রমাণ কুষ্টিয়ার মিলন। শুধু মায়া আর ভালোবাসা দিয়ে হিংস্র পশুকে পোষ মানিয়ে এলাকায় হইচই ফেলে দিয়েছেন। কুষ্টিয়া থেকে শেখ হাসান বেলালের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। প্রায় 20 বছর আগের কথা। কুষ্টিয়া শহরে একটি বাচ্চা শেয়াল অসুস্থ হলে তাকে নিয়ে এসে সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলেন পশুপ্রেমী মিলন তার নাম দেন রঘু। 20 বছর পরেও নাম ধরে ডাকলেই রঘু মিলনের সামনে হাজির হয়, ভালোবাসা নেয়। একটা বাচ্চা শিয়াল অসুস্থ হয়ে যায়, তার লেজটা সেই ঘাটা আমি দেখলাম যে তো কোনো রকম সারানো যাবে না, তো কাতরাচ্ছে। তখন আমি ওই লেজটাকে কেটে দিলাম, ধীরে ধীরে ভালো হয়ে যায় আর ধীরে ধীরে ও আমার কাছে আসতে থাকে। প্রতি রাতে আলাদা আলাদা গ্রুপে শেয়ালরা শহরের থানাপাড়া পলান বস্ক সড়কে পশুপ্রেমী শাহাবুদ্দিন মিলনের বাড়ির সামনে হাজির হয়। রাহাজানি গ্রুপ, শেরু গ্রুপ আর চিন্টু গ্রুপ, ওদের প্রত্যেকটা নাম আছে, ওরা নাম জানে। নাম ধরে ডাক দিলে সে চলে আসবে, যাকে নাম ধরবো দিব সে ক্যাচ ধরে খাবে। যে কোনো প্রাণী যত বড় হিংস্র হোক না কেন, তাকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়া যায়, সে আপন হয়ে যায়। শেয়ালের সাথে মানুষের প্রেমে রীতিমতো অবাক স্থানীয়রা। আমার কাছে একটু অবাকই লেগেছে। হিংস্র প্রাণী যে মানুষের ভালোবাসা পেলে মানুষের কাছে তারা বশ্যতা স্বীকার করে, এটা তার বিরাট নজির। দেখে আসলে অদ্ভুত লাগছিল, তারপরে তো দেখে আসলে সত্যি। উনি যখন একজনকে বলে এই তুমি থামো, তখন আর ওই খাবারটাও খায় না, যাকে খাইতে বলে সে খায়। মানে কি পরিমাণ যে ওনার অনুপ্রাণিত হয়েছে যে শিয়ালগুলা। যখন শিয়ালগুলোকে ডাকে মানে শিয়ালগুলো চলে আসে, কিন্তু আর 5টা মানুষ যখন আমরা ডাকি তারা কিন্তু আসবে না। মানুষ ও পশুর এই বন্ধুত্ব দেখার জন্য প্রায়ই দর্শনার্থীরা ভিড় করেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। অভি ইসলাম, টিভি। সংবাদ শেষ করব ঘোড়াদৌড় প্রতিযোগিতার খবর দিয়ে। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুনরুদ্ধার করতে এবং মাদকের থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে মুজিব বর্ষে দিনাজপুরের নবাবগঞ্জে আয়োজন করা হয় ঘোড়াদৌড় প্রতিযোগিতা। নবাবগঞ্জ উপজেলার ইটাখুর বববাড়িয়া গ্রামবাসীর আয়োজনে ইটাখুর মাঠে সোমবার বিকেলে এ খেলার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ বিভিন্ন এলাকার ২৭টি ঘোড়া অংশগ্রহণ করে। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে অনেকে পরিবার প্রিয়জন নিয়ে মাঠের আশেপাশে ভিড় জমায়। এ সময় হাজারো দর্শকের পদচারণার গোটা গ্রামে উৎসবের আমেজ তৈরি হয়। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।